লিঙ্ক ভাইরাল হওয়ায় ডিবি প্রধানের পদ থেকে হারুনা রশিদকে সরিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো, কোটা বিরোধী শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালানো পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভুয়া মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিশ্বব্যাপী পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্মের প্রথম পর্ব। হাসান মাহমুদ একজন প্রতারক ও ধান্দাবাজ ব্যক্তি। তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না, অথচ তিনি জোরপূর্বক ক্ষমতা অপপ্রয়োগ ঘটিয়ে তাকে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করেন। হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদের বালিকানাধীন ২১ পত্রিকাতে হাসান মাহমুদের বাবার সম্পর্কে লেখা হয়, চট্টগ্রামের খ্যাতিমান আইনজীবী প্রয়াত নুরুজ্জামান তালুকদারের জ্যেষ্ঠ সন্তান ডক্টর হাসান মাহমুদের জন্ম ১৯৬৩ সালে ৫ জুন চট্টগ্রামে। তার বাবা চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এবং ২ মেয়াদে বৃহত্তর চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর ছিলেন। অর্থাৎ এই লেখার কথাও তার বাবা নুরুজ্জামান তালুকদারকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়নি। অথচ প্রতারক হাসান মাহমুদ গেজেটে অন্তর্ভুক্তির জন্য বাছাইকৃত নতুন অন্তর্ভুক্তের তালিকায় ২য় নম্বরে তার বাবার নাম ঢুকিয়ে দেন। ভুয়া মুক্তিযোদ্ধার এই তালিকায় হাসান মাহমুদ কৌশলে তার বাবার নাম ঢুকিয়ে দিয়ে ভেবেছেন কেউ হয়তো জানবে না। গোয়েন্দা সূত্রে আমরা সেই তালিকার কপি উদ্ধার করেছি। এইভাবে জালিয়াতির মাধ্যমে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্তির জন্য হাসান মাহমুদকে নিশ্চয় একদিন বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করছেন না। বিরোধী দলের ওপর নির্যাতনকারী দুর্নীতিবাজ এই পুলিশ কর্মকর্তা হলেন এসআই সুমন। যুগান্তর পত্রিকাতে প্রকাশিত ফেসে যাচ্ছেন এসআই সুমন শিরোনামের এক সংবাদে লেখা হয়, দুদকের অনুসন্ধানে ১৬,৯১,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে রাঙ্গুনিয়া থানা পুলিশের এসআই সুমনের বিরুদ্ধে। সুমনের অন্যায় প্রতিবাদ করেছিলেন রাঙ্গুনিয়া থানার সদ্য বদলিকৃত ওসি মাহবুব আলম মিল্কি। এর ফলে একদিনের নোটিশে মিল্কিকে বদলি করে নিজের পছন্দের চন্দন কুমার চক্রবর্তীকে রাঙ্গুনিয়া থানাতে ওসি হিসেবে নিয়োগ দেন হাসান মাহমুদ। চীনের মালিকানাধীন কোম্পানি সিআরসিসি সম্পূর্ণ নিজ খরচে চট্টগ্রাম নগরীতে মেট্রো রেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করে নিতে চেয়েছিল। অথচ হাসান মাহমুদ চীনের প্রতিষ্ঠানকে বাদ দিয়ে নিজের পছন্দমতো কোরিয়ান প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কৈকাকে ফিজিবিলিটি স্টাডির দায়িত্ব দেন। ফলে এই প্রকল্পের ফিজিবিলিটি পরীক্ষার খরচ হবে ৭০,৬৩,০০,০০০ টাকা। এরই মধ্যে সরকারি তহবিল জিওবি ফান্ড থেকে দেওয়া হবে ১৩,৬৩,০০,০০০ টাকা এবং প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কৈকা দেবে ৫৭ কোটি টাকা। বিনামূল্যে যে কাজটি করা যেত সেটি হাসান মাহমুদের কমিশনের লালসাতে রাষ্ট্রের ৭০ কোটি টাকা খরচের মাধ্যমে উদ্যোগ নেওয়া হলো। অথচ এইভাবে ব্যক্তি স্বার্থে জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে হাসান মাহমুদ হয়ে যান ধরাছোঁয়ার বাইরে। হাসান মাহমুদের নির্দেশে তার ভাই এরশাদ মাহমুদ সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগোষ্ঠী হিসেবে পরিচিত বৌদ্ধ ভিক্ষুর ওপর নির্যাতন করতে কার্পণ্য করেননি তারা। হাসান মাহমুদ ও তার অনুসারীদের অবৈধ বালি উত্তোলন, পাহাড় কাটা ইত্যাদি পরিবেশ ধ্বংসকারী কাজের প্রতিবাদ করেছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া বৌদ্ধ ভিক্ষুর শরণাঙ্গদের। এই কারণে বৌদ্ধের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তার আইনে মিথ্যা মামলা করান মামলাবাজ হাসান মাহমুদ। জীবন বাঁচাতে অবশেষে দেশ ছাড়া হয়েছেন বৌদ্ধ শরণাঙ্গদের এবং বর্তমান শ্রীলঙ্কাতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে হাসান মাহমুদের এই আক্রমণের ফলে দেশের ভাবমূর্তি বিদেশেও নষ্ট হয়েছে। কানাডা, আমেরিকাতে এই প্রতিবাদ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর হাসান মাহমুদ মাছ ধরা ট্রলার, শিপ হেল্ডিং, অপারগ্রেডিং লাইসেন্স এবং টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন। এর মধ্যে গ্রিন টিভি নামে লাইসেন্সটি নেওয়া হয়েছিল গোলাম দস্তগীর নিশাত নামে তার এক সহপাঠী নামে। দীর্ঘ ১০ বছর পর সেই টিভির লাইসেন্স বিক্রি করা হয়েছে আন্ডার রফিক এবং বেনজির আহমেদের কাছে। বেনজির ও আন্ডার রফিকের কালো টাকা সাদা করা হয়েছে এই টেলিভিশনের সাইনবোর্ডের আড়ালে এবং এই নৈপথ্য কলকাঠি নেড়েছেন বাহাদুর নীতিবাজ হাসান মাহমুদ। গত এপ্রিল মাসে চট্টগ্রাম বন্দরে অতি গোপনে ২৩টি শিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্স অনুমোদন দেওয়া হয়। হাসান মাহমুদের মালিকানাধীন বিসমিল্লাহ মেরিন সার্ভিস রয়েছে এই লাইসেন্স প্রাপ্তির তালিকার শুরুর দিকে। চট্টগ্রামের যুবলীগ নেতা আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরশাদুল আলম বাচ্চুকেও বিপুল অর্থের বিনিময়ে হাসান মাহমুদ পাইয়ে দিয়েছেন অতি মূল্যবান এই লাইসেন্স। হাসান মাহমুদ তার এলাকাতে অর্থাৎ চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন। এছাড়াও অনলাইন টিভির অনুমোদন বাণিজ্যের অভিযোগ রয়েছে হাসান মাহমুদের বিরুদ্ধে। চট্টগ্রাম সিএসডি নিউজ 24 নামে অনলাইন টিভিকে অনুমোদন দিয়েছেন তিনি। পেশাদার সাংবাদিকবিহীন এই প্রতিষ্ঠানটি মূলত চাঁদা তোলার দোকান এবং সেই চাঁদার ভাগ পান হাসান মাহমুদ। পত্রিকা নিবন্ধিত নিয়ে হাসান মাহমুদের ঘুষ বাণিজ্য বাধা দেওয়ার কারণে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে চাকরির মেয়াদ শেষ হওয়ার 1 বছর পূর্বেই হাসান মাহমুদ তাকে অবসরে পাঠান।
দুর্নীতিবাজ হাসান মাহমুদের আর্থিক দুর্নীতির বিষয়টি নগ্নভাবে আমাদের সামনে ধরা পড়েছিল 22 ডিসেম্বর 2013 সালে প্রকাশিত দৈনিক ইনকিলাব পত্রিকার একটি রিপোর্ট থেকে জানা যায় হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতিমা 2008 সালে ছিলেন গৃহিণী এবং তার সম্পদের পরিমাণ ছিল মাত্র 60,000 টাকা। অথচ 2013 সালে হাসান মাহমুদের নির্বাচনী হলফনামাতে তার স্ত্রীর সম্পদের পরিমাণ দেখানো হয় 14,74 লাখ টাকা, যা 2008 সালের তুলনায় 2013 সালে হাসান মাহমুদের স্ত্রীর সম্পদ বেড়েছে 2,290 গুণ বেশি। এত অস্বাভাবিক আয় বৃদ্ধির বিষয়টি প্রমাণ করে হাসান মাহমুদ কতটা দুর্নীতিগ্রস্ত একজন মানুষ। দুর্নীতিবাজ হাসান মাহমুদ নারীলিপ্ত ব্যক্তি হিসেবেও সুপরিচিত। অভিনেত্রী তারিনের সাথে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি অনেকেই ওপেন সিক্রেট হিসেবে পরিচিত। ঢাকা 10 আসন থেকে তারিনকে আওয়ামী লীগের নমিনেশন পায় দিতে হাসান মাহমুদ ব্যাপক তদবির করেছিলেন, যদিও তার সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। হাসান মাহমুদের বিশ্বস্ত সহযোগী হলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উপকমিটির সদস্য রাসেল। এই রাসেল ডিজিএফআইয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সহযোগিতায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের সাথে মাহিয়া মাহির অডিও ফাঁস করেন হাসান মাহমুদ। মূলত মাহিয়া মাহি সহ অনেক অভিনেত্রী নারীলিপ্ত হাসান মাহমুদের রাতের পাখি। এইসব রাতের পাখিদের ম্যানেজমেন্ট করেন হাটহাজারী রাসেল। মূলত ডাক্তার মুরাদের কারণে তথ্য মন্ত্রণালয়ের একক আধিপত্য গড়ে তুলতে ও বিভিন্ন প্রকল্প সহ নিবন্ধন বাণিজ্যে সুবিধা করতে পারছিলেন না হাসান মাহমুদ। তাছাড়া হাসান মাহমুদ চাননি তার রাতের পাখিদের ওপর ভাগ বসাক মুরাদ। এই কারণে মুরাদকে তিনি কৌশলে সাইড করে দেন। ডিপি প্রধান হারুন পুলিশ নামধারী এক ভয়ঙ্কর দুর্বৃত্তের অজানা অধ্যায়। কর্মজীবনের শুরু থেকে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল, গ্রেপ্তার বাণিজ্য ইত্যাদি নানা অপকর্মের মাধ্যমে আর 10টা অসৎ কর্মকর্তার মতো নিজেকে তুলে ধরেছিলেন হারুন। 2010 সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতোয়ালি থানার এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি 10 লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন এবং ক্রসফায়ারের হুমকিও দিয়েছিলেন তাকে। কিছু প্রভাবশালী সে ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে হারুনকে তেজগাঁও জোনে বদলি করা হয়। কিশোরগঞ্জের মিঠাবইনে বাড়ি হওয়ার সুবাদে আওয়ামী লীগ শাসনামলের শুরু থেকে তৎকালীন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যান। ওই সময় তিনি নিজেকে স্পিকারের ভাতিজা বলেও পরিচয় দিতেন। আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাবও বহুগুণ বেড়ে যায়। আব্দুল হামিদের পারিবারিক নানা অনুষ্ঠানেও আমন্ত্রিত হয়ে থাকেন এই হারুন। তাছাড়া হামিদকে আদর করে নানা বলে ডাকেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা। 2018 সালে রাতের ভোটের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রাখার জন্য হারুনকে 2 ডিসেম্বর 2018 সালের গাজীপুর থেকে সরিয়ে মাঠ দখলে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। নারায়ণগঞ্জে নিয়োগের প্রথম 11 মাস নারায়ণগঞ্জ 4 আসনের প্রভাবশালী এমপি শামীম ওসমানের সাথে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে যান হারুন। শামীম ওসমানের মতো ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী একজন এমপি বেশ কিছু লাঠিয়ালদের জেলে ঢুকিয়ে এ সময় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রশংসা করান হারুন। কিন্তু এই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি। অচিরে জনগণের কাছে প্রকাশ হয়ে যায় শামীম ওসমানের মতোই আরও বড় মাপের দুর্বৃত্ত হল এই হারুন। মূলত টাকা পয়সা, ভূমি দখল ও চাঁদাবাজিতে শামীম ওসমানকে ছাড়িয়ে নারায়ণগঞ্জের একক বস হিসেবে আবির্ভূত হতে চেয়েছিলেন হারুন। অবশেষে দুজনের সমঝোতায় পৌঁছান এবং পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে এক টেবিলে শামীম ওসমান ও হারুনকে ভাত খেতে দেখা যায়। তারপর ডিবি প্রধান হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে ডিএমপিতে পাঠানো হয় 2020 সালের 14 মে। এই সময় তার পদবি হয় অতিরিক্ত মহাপরিদর্শক। এই পদায়নে 2 বছরের মাথায় অর্থাৎ 2022 সালের মে মাসে হারুনকে ডিআইজি পদমর্যাদায় ভূষিত করা হয়। নিয়ম অনুযায়ী তাকে আরও 1 বছর এই পদের জন্য অপেক্ষা করার কথা ছিল। অর্থাৎ আইন না মেনেই 3 বছরের পরিবর্তে 2 বছরের মাথায় অ্যাডিশনাল ডিআইজি থেকে হারুনকে ডিআইজি করা হয়। হারুন বর্তমানে ডিবি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। ডিবি প্রধান হিসেবে হারুন একের পর এক ঔদ্ধত্য তিনি প্রদর্শন করে চলেছেন। কোনো থানার রিকুইজিশন অর্ডারের তোয়াক্কা না করে তিনি রাতের আধারে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে আটক করছিলেন। এছাড়াও বিশিষ্ট আলেম মামুনুল হক ও ব্যবসায়ী নাসিরকে আটক রেখেছিলেন এবং এখনও যখন যাকে ইচ্ছা আটক করে চলেছেন। হারুনের ক্ষমতার মূল উৎস হল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই রাষ্ট্রপতি প্রভাব খাটিয়ে হারুন তার পদোন্নতি এবং টানা 3 বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার অর্জন করেছে। সে সময় আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে মদ ও নারী দিয়ে মনোরঞ্জন করেন হারুন। নিঝুম রবিনা থেকে শুরু করে হালের জনপ্রিয় মডেলদের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে নিজের আখের গুছিয়ে নেয় হারুন। অথচ মুখোশের আড়ালে হারুন এই চরিত্র অনেকেরই অজানা। গোয়েন্দা সূত্রে জানা গেছে স্ত্রী শিরিন আক্তারের সাথেও হারুনের রয়েছে সুসম্পর্ক। হারুনের স্ত্রীর নামেই আমেরিকা ও জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড়। একমাত্র কন্যা তাসনিন, ছেলে হিসাম ও স্ত্রী শিরিনকে নিয়ে দেশের পরিস্থিতি খারাপ দেখলে আমেরিকাতে স্থায়ী হওয়ার পরিকল্পনা রয়েছে হারুনের। যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পান তবে জার্মানি বা অন্য কোনো ইউরোপের দেশে চলে যাবে হারুন ও তার পরিবার।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার হারুনা রশিদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সোমবার 29 জুলাই সন্ধ্যায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত 14 দলের সভায় এমন ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক 14 দলের একজন শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিবি প্রধান হারুনের ওপর খুবই বিরক্ত, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। জানা গেছে 14 দলের সভায় ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ড নিয়ে বিরক্তি প্রকাশ করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে আবার সেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, যেসব বিষয় রাজনৈতিক সেগুলো রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে, কেন ডিবি এসবের মধ্যে জড়াবে।